ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ভেক্টর। আমরা আজকে ভেক্টর থেকে প্রাথমিকভাবে আলোচনা করব, অর্থাৎ পুরো ভেক্টর অধ্যায়টি সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমি একটু বলে নিচ্ছি হচ্ছে আসলে আমরা কিভাবে পড়লে এই ভেক্টর অধ্যায়টি পুরোপুরিভাবে আয়ত্তে আনতে পারবো। আসলে পড়ালেখা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গোছালো আর একটা হচ্ছে কি অগোছালো। তাইলে অগোছালো পড়াশোনা বলতে কি বোঝাই, আমরা এসএসসির সিলেবাসের মধ্যে দেখি হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টারের চেয়ে অনেক কম পড়াশোনা আছে। এখন এসএসসির মধ্যে আমরা অল্প পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু এইচএসসির মধ্যে অনেক পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারি না কেন? এখন দেখতে হবে আমাদের পড়াশোনাটার হচ্ছে একটা টেকনিক আছে। ওই টেকনিক্যালিভাবে যখন আমরা পড়াশোনা করব তখন আমাদের যে টপিকসগুলো আছে, অর্থাৎ একটি অধ্যায়ের মধ্যে অনেক টপিকস রয়েছে, ওই টপিকসগুলো আমাদের মনে থাকতে হবে। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, আমি যে অধ্যায়টি পড়ব সেই অধ্যায়ের পুরো টপিকসগুলো আমার মনে রাখতে হবে। অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে কি কি আছে সেটা আমার জানা থাকতে হবে। এখন পুরো অধ্যায়ের যখন টপিকসগুলো আমার জানা থাকবে তখন আমি আস্তে আস্তে ওই টপিকসগুলো সম্পর্কে বিস্তারিত জানলে তখন আমার এই যে অধ্যায় সম্পর্কে পুরোপুরি ধারণা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়াশোনাটা করব, অর্থাৎ কিভাবে পড়লে আমার এই যে পুরো অধ্যায়টা মনে থাকবে। এখন সেটার জন্য আমি একটি উদাহরণস্বরূপ যেমন বলি, আমরা যখন ধরো তোমরা 4 জন বন্ধু আছো, কোনো রেস্টুরেন্টে বসে আছো, তখন এর পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছে। তোমরা যদি এরকম বলো তোমাদের 4 জন থেকে যে কোনো একজনের বলতে ওর হুবহু ওর মতো, অর্থাৎ এটা বলতে চাচ্ছি তোমরা 4 জনের যে মানুষটি হেঁটে যাচ্ছে ওই মানুষটি তোমরা 4 জনের মধ্যে কারো মতো, এরকম বললে অবশ্যই ওই মানুষটির প্রতি তোমাদের একটা আকর্ষণ তৈরি হবে। অর্থাৎ দেখার জন্য বলবে যে কীরকম আমাদের মতো, মানে আমাদের একজনের মতো। এখন তোমরা 4 জন থেকে যে কেউ একজন বললে যে দেখ ওই মানুষটা তোর মতো, তখন দেখবে যে তোমাদের একটা আকর্ষণ তৈরি হবে ওই মানুষটার প্রতি দেখার জন্য। কি জন্য এটা ওকে দেখতেছো? ওর মতো মানে হচ্ছে ওর মধ্যে তোমাদের কারো না কারো প্রতি হচ্ছে একজনের মিল আছে, অর্থাৎ মিল আছে, সেই জন্য তোমাদের ওর প্রতি একটা আকর্ষণ বেড়ে গেল দেখার জন্য। তো ঠিক তেমনিভাবে আমরা যখন এই পড়াশোনাটা করব, অর্থাৎ হচ্ছে একটি অধ্যায় পড়ব, তখন আমাদের দেখতে হবে যে কি একটা টপিক্সের সাথে কোন টপিক্সের কোনো অংশে মিল আছে। যখন মিলটা থাকবে, আমি একটা টপিক্স যখন পড়ব তখন ওই টপিক্স ওই আরেকটি যে টপিক্সটা আছে মিল আছে ওই টপিক্সটা আমার মনে থাকবে। কেন? কারণ এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। তাহলে আমরা প্রথমে এই যে বইয়ের মধ্যে তো একটার পর একটা টপিক্স আলোচনা আছে, তো সেই হিসেবে যদি আমরা পড়ি টপিক্স বাই টপিক্স, অনেক সময় হয় কি, মানে একটা টপিক্স পড়তে গিয়ে আর একটা টপিক্সে যখন যাই তখন আমরা এই পূর্বের টপিক্সটা সম্পর্কে ভুলে যাই। কিন্তু আমরা যখন একটা টপিক্সের সাথে যে টপিক্সটার মিল আছে, বা একটা টপিক্সের সাথে অন্য একটা টপিক্সের সামঞ্জস্য করে, অর্থাৎ মিলিয়ে প্রশ্ন হইতে পারে পরীক্ষার মধ্যে, আমরা যে টপিক্সের সাথে যে টপিক্সের একটি প্যাটার্ন আছে বা হচ্ছে মিল আছে, ওই মিল আকারে যদি আমরা টপিক্সগুলো পড়তে যাই তখন দেখবে আমাদের পুরা অধ্যায়ের যে টপিক্সগুলো আছে সবগুলা সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং যখন এই পুরা টপিক্স, অর্থাৎ যখন পুরা টপিক্সগুলো সম্পর্কে আমার ধারণা থাকবে তখন দেখবে পুরা অধ্যায়টা নিজের মধ্যে আয়ত্তে চলে আসবে। তো প্রথম কাজ হচ্ছে কি অধ্যায়টা আয়ত্তে আনা। আমি আজকে যে কাজটি করব সেটি হচ্ছে এই পুরা ভেক্টর অধ্যায়ে কী কী আছে এবং কোথায় কোন টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন হয়, সেই হিসেবে আমি আজকে এই পুরা ভেক্টর অধ্যায়টি আলোচনা করব, প্রাথমিকভাবে আলোচনা করব। সেজন্য আমি এই পুরা ভেক্টর অধ্যায়কে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি হচ্ছে, অর্থাৎ 3টি ভাগের মধ্যে প্রথমটি হচ্ছে লব্ধি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেইগুলা, এরপর হচ্ছে গুণফল সংক্রান্ত যে তত্ত্বগুলা বা যে ম্যাথগুলা রয়েছে সেই একটা,
3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই যে ভেক্টর ক্যালকুলাস এটি অনেক গুরুত্বপূর্ণ, এটার সাথে গুণফলের একটা সম্পর্ক আছে। তো এখন আমরা যে 3টি টপিকস অর্থাৎ যে 3টি ভাগে বিভক্ত করলাম, এখন আমরা আস্তে আস্তে লিখার চেষ্টা করি। ওই 3টি টপিকস তোমরাও খাতার মধ্যে লিখার চেষ্টা করবা। হ্যাঁ, যদি পারো এই যে ক্লাসটা একদম পুরো মনোযোগ দিয়ে শুনবা। এরপরে তোমরা আবার রিপিট করে এই যে প্রথম থেকে বোঝার পরে, প্রথমে ক্লাসটা পুরোপুরি শোনার পর এরপর আস্তে আস্তে প্রথম থেকে আবার যেখানে যেখানে তোমার মনে থাকবে না সেখানে সেখানে তোমরা লেখার চেষ্টা করবা। এখন আমি একটু লিখি অধ্যায়টা। প্রথমে হচ্ছে যে আমরা প্রথম ভাগে কি করব, প্রথম ভাগে এই যে 3টি ভাগে ভাগ করলাম। প্রথমে আমরা লব্ধি সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ এই যে লব্ধি সংক্রান্ত, এইখানে লব্ধির মধ্যে আছে হচ্ছে দুটি। প্রথম যেটা আছে সেটি হচ্ছে বৃষ্টি সংক্রান্ত ম্যাথ এবং হচ্ছে নদীতে নৌকা পারাপার, সেটি আছে। এরপর 2 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নাম্বার 2 গুণফল। এই গুণফল সংক্রান্ত অনেক টপিকস আছে। এরপরে 3 নাম্বার হচ্ছে ভেক্টর, এই ভেক্টর ক্যালকুলাস। তো প্রথমে আমরা দেখব হচ্ছে এই লব্ধি সংক্রান্ত কি। লব্ধি সংক্রান্তের মধ্যে আছে যেমন ত্রিভুজ সূত্র এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামান্তরিকের সূত্র। এই সামান্তরিকের সূত্র দিয়ে যে এখানে যে অঙ্কগুলো আসে পরীক্ষার মধ্যে, সেগুলো হচ্ছে তোমার নৌকা নদীতে কিভাবে পার হয়, পার হইলে নৌকার প্রশস্ততা নির্ণয় করো, এবং হচ্ছে কোনো একটা নদীর তীরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলতে পারে। এইভাবে অঙ্কগুলা আসে। এবং কোনো একটা নৌকা নদীর মাঝখান বরাবর ওই বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা এই সংক্রান্ত ম্যাথ আসবে। তাহলে আমরা এখানে লব্ধি সংক্রান্ত ম্যাথ মানে হচ্ছে যেমন বুঝলাম হচ্ছে নৌকা পারাপার, নদীতে নৌকা পারাপার। এরপরে এখানে যেটা দেখতে পাই সেটি হচ্ছে প্রথমটা, অর্থাৎ এটা আবার 2 ভাগে বিভক্ত। সেখানের মধ্যে প্রথমটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন, অর্থাৎ দুটি গুণনফলের মধ্যে দুটি আছে। একটি হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন, আর একটি হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। আবার এই যে ভেক্টর রাশির সাথে মূলত আমাদের এই যে এটা দরকার নাই, এখানে গুণফলে ভেক্টরের গুণফলের মধ্যে এই যে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটার মধ্যে আবার 2টা গুণন। 1 নাম্বার হচ্ছে ডট বা হচ্ছে স্কেলার গুণফল, 2 নাম্বার হচ্ছে ক্রস বা ভেক্টর গুণফল। ঠিক আছে। এরপরে এই মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে টপিকসটা হচ্ছে এখানে 3টি অংশ। একটি হচ্ছে গ্রেডিয়েন্ট, প্রথম 1 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স, 3 নাম্বার হচ্ছে কার্ল। তো এই যে আমি টপিকসগুলো লিখলাম,
এই টপিক্সের মধ্যে যে কোনো একটা প্রশ্ন হয়, অর্থাৎ ভেক্টর থেকে একটা প্রশ্ন হবে, ওই প্রশ্ন তুমি এই টপিক্সগুলো যখন পড়বা এখানে থেকে একটা প্রশ্ন অবশ্যই পাওয়া। সেই জন্য আমি আবার রিপিট করতেছি, আমরা যে ভেক্টর অধ্যায়টি আছে সেই ভেক্টর অধ্যায়টিকে 3টি ভাগে বিভক্ত করলাম। প্রথমটা হচ্ছে লব্ধি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, যে থিওরিগুলো আছে, বিশেষ করে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র থেকে ওই সূত্র ইউজ করে নদীতে নৌকা পারাপার, অথবা হচ্ছে একজন সাইকেল আরোহী যাচ্ছে, এর মধ্যে যখন বৃষ্টি আসে তখন হচ্ছে বিভিন্ন টিটার মান নির্ণয়, আলফার মান নির্ণয়, লব্ধির মান নির্ণয় এভাবে আসতে পারে। এরপরে 2 নাম্বার হচ্ছে গুণফল। আমরা জানি গুণফলটা হচ্ছে স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণন আছে। 2 নাম্বার হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির হচ্ছে কি গুণন আছে। এই ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন হচ্ছে ডট বা হচ্ছে স্কেলার গুণফল, এবং ক্রস বা হচ্ছে ভেক্টর গুণফল 2 নাম্বার। এরপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাসে 3টি জিনিস, অর্থাৎ 3টি টপিকস। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স, এবং 3 নাম্বার হচ্ছে কি কার্ল। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে এই যে একজনের সাথে একজনের মিল আছে, অর্থাৎ আমরা যখন কোনো একটা বস্তু অথবা কোনো একটা কিছু অথবা কোনো মানুষের মধ্যে আরেকটা মানুষের কি আছে, মিল আছে বলি, অথবা একজন কিসের সাথে, ধরো একজন মানুষ, বিখ্যাত মানুষ বলি যে ওই মানুষটার সাথে এই মানুষটার চেহারার মধ্যে মিল আছে, দেখতে মিল আছে, অভ্যাসে মিল আছে, তখন আমাদের মনে হয় ওই যে কীরকম মিল আছে, অর্থাৎ একজন হচ্ছে স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব, ওই ব্যক্তিত্বের সাথে যদি একটা নর্মাল মানুষের মিল থাকে, মিল খুঁজে পাই, তখন কি হয়, সেই মানুষটাকে, অর্থাৎ যে মানুষটা স্বাভাবিক একদম হচ্ছে এত বিখ্যাত নয়, নর্মাল মানুষ, ওটাকেও দেখার আমাদের একটা অনুভূতি জাগ্রত হয়। কেন জাগ্রত হচ্ছে? কারণ ওই মানুষটার সাথে এই মানুষটার হচ্ছে মিল থাকে। অথবা এরকম হইতে পারে যমজ যখন বাচ্চা হয় তখন দুইটা অথবা দুইজন হচ্ছে ছেলে হইতে পারে, দুইজনের মধ্যে একই রকম, যমজগুলাতে একই রকম হয়, তখন আমাদের ওই দুইজনকে দেখার জন্য খুবই একটা অনুভূতি জাগ্রত হয়। কেন? কারণ তাদের চেহারা একই, এদের মধ্যে স্বভাব একই, দেখতে হচ্ছে একই রকম, সেই জন্য। তো এখন আমরা এই যে মিল, এই যে একটা প্যাটার্ন, এই পড়ালেখার মধ্যে একটা প্যাটার্ন থাকতে হবে। এই যে ভেক্টর ক্যালকুলাসের সাথে এই গুণফল, অর্থাৎ হচ্ছে ভেক্টর ডট গুণফল এবং হচ্ছে ক্রস গুণফল, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন, এটার মধ্যে একটা খুব মিল আছে। আমরা যখন এটার সংজ্ঞা পড়ব, এটার সংজ্ঞাটা বুঝে যাব, এই দুইটার সংজ্ঞা পড়লে এই লাস্টের দুইটার সংজ্ঞাটা বুঝে যাব। এখন আমরা দেখব হচ্ছে, প্রথমে আমরা এটা সংক্রান্ত আলোচনা করব না, কারণ এটা টোটাল হচ্ছে একটা ভিন্ন টপিকস, এদের সাথে এদের মিল নেই। এখন এইটা 2 নাম্বার এবং 3 নাম্বারের সাথে খুবই একটা সুন্দর মিল আছে। এই সুন্দর মিলটা মাধ্যমে আমরা সংজ্ঞাটা শেখার সাথে সাথে, অর্থাৎ এই যে কি কোন প্রক্রিয়ায় আমাদের যে ডাইভারজেন্স, কার্ল হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা নির্ণয় করতে হবে, ডট গুণফল, ক্রস গুণফল এইগুলো নির্ণয় করতে হবে। প্রথমে তো আমার জানতে হবে যে কি এই যে ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণটা কীরকম, এরপরে ডট গুণটা কীরকম, এবং হচ্ছে ক্রস গুণটা কীরকম, গ্রেডিয়েন্টটা কীরকম, তারপর ডাইভারজেন্স কীরকম, কার্ল কীরকম। আমরা যদি এদেরকে না চিনি, এদের সম্পর্কে কাজ কীভাবে করব, সেই জন্য আগে আমার দেখতে হবে যে এরা কী রকম অবস্থায় আছে, এদের মধ্যে একটা কী রকম মিল আছে সেটা আমরা দেখব। এখন আমরা যে কাজটি করব, প্রত্যেকটা এখানে 3টা টপিকস, গুণফলের ক্ষেত্রে এবং ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে 3টা টপিকস লিখে ফেলব। অর্থাৎ হচ্ছে গুণফল, এই গুণফলটাকে 3টা ভাগে যদি লিখি, প্রথমটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন লিখলাম। এরপরে 2 নম্বরে কি লিখব? 2 নম্বর হচ্ছে ডট বা
স্কেলার গুণফল। 3 নম্বরে আমরা যেটি লিখব ক্রস ক্রস বা ভেক্টর গুণফল। এই যে এরপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাস প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপর হচ্ছে ডাইভারজেন্স, এরপর হচ্ছে কার্ল। তো এখন আমি এটার সাথে এটার যে মিল আছে সেটি দেখাবো, এটার সাথে এটার যে মিল আছে সেটি দেখাবো, এটার সাথে এটার মিল আছে, অর্থাৎ এদের চেহারা একই। প্রথমটার সাথে, প্রথমটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। এই যে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, তাহলে একটা স্কেলার রাশি ধরতে হবে, একটা ভেক্টর রাশি ধরতে হবে। আমরা স্কেলার রাশি যে কোনো এম একটা স্কেলার রাশি হতে পারে, এরপরে পি একটি স্কেলার রাশি হতে পারে, এরপরে ভেক্টর এটা হচ্ছে স্কেলার, এরপরে যেমন ভেক্টরটাকে তো ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করে। এই যে ভেক্টর একটি ভেক্টর হইতে পারে এবং বি একটি ভেক্টর হইতে পারে, সি একটি ভেক্টর হতে পারে। তো এখন দেখি এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তাহলে এটা একদম সহজ বিষয়। সেটা হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের গুণ করব। আমি এম এর সাথে এর গুণ করতে পারি, অর্থাৎ এম এ ভেক্টর, তাহলে এদের মধ্যে একটা কি আছে গুণ। তারপরে হচ্ছে এম বি ভেক্টর, এম সি ভেক্টর, এরপরে দেখতে পারি হচ্ছে পি এ ভেক্টর, পি বি ভেক্টর, পি সি ভেক্টর। তাইলে এখান থেকে কি দেখা যায়, এই যে একটা স্কেলার রাশির সাথে যখন একটা ভেক্টর রাশির গুণ করব, ওই গুণটাকে বলা হয় যে স্কেলারের সাথে ভেক্টরের গুণ। এই যে এখন আমি বললাম যে এটার সাথে এটার একটা মিল আছে, এখন আমি দেখতেছি যে এম এর সাথে এম এর সাথে বি এর, এম এর সাথে হচ্ছে কি সি এর একটি নর্মাল গুণ করলাম। এই যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও কি হবে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও দেখতে হবে যখন আমরা গ্রেডিয়েন্টটা নির্ণয় করব তখন এখানে দুটি লাগবে উপাদান, একটা হচ্ছে স্কেলার অপেক্ষক, এই যে স্কেলার অপেক্ষক, এই স্কেলার অপেক্ষকটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এই যে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে 2 নম্বরে যেটা দেখতে হবে সেটি হচ্ছে একটা ভেক্টর অপারেটর বা হচ্ছে ভেক্টর অপারেটর। এই যে ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরটাকে বলা হয় যে কি ঢেল। এই ঢেল এখন দেখতেছি কিভাবে মিল আছে, এটা ফাই ইন্টু ভেক্টর অপারেটর, এই জিনিসটাকে এই ফাই ইন্টু হচ্ছে কি ভেক্টর অপারেটর। খেয়াল করি, ফাই ইন্টু ভেক্টর অপারেটর, এইটার নামই হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তাইলে যখন একটা স্কেলার অপেক্ষকের সাথে, স্কেলার অপেক্ষক তুমি সেটাকে, এটা ভেক্টর ছাড়া হচ্ছে কি স্কেলার রাশি, অর্থাৎ স্কেলার অপেক্ষকের সাথে একটি ভেক্টর অপারেটরের গুণফলকে বলা হয় যে কি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এটার সাথে কেমনে মিল আছে, আমি এইখানে যেটা দেখতে পাই প্রথম গুণনটা স্কেলারের সাথে ভেক্টর রাশির গুণ, এখানে একটি ভেক্টর রাশি, একটি হচ্ছে কি স্কেলার রাশির সাথে নর্মাল গুণ। তো এখন এটাও একটা নর্মাল গুণ, এটাও একটা নর্মাল গুণ, এখানে একটা কি আছে স্কেলার রাশি আছে, এখানে একটা ভেক্টর রাশি আছে, এখানে একটা হচ্ছে কি আছে স্কেলার রাশি আছে, একটা হচ্ছে ভেক্টর অপারেটর, মানে এটা একটা ভেক্টর রাশি। তাইলে চেহারাটা একই কিনা, এখন এটার টেলের মান ভিন্ন হতে পারে, আমরা সেটা পরে দেখব। অর্থাৎ চেহারাটা এখানে একটা স্কেলার একটা ভেক্টর, এখানে একটা স্কেলার একটা হচ্ছে কি ভেক্টর, অর্থাৎ গুণটাও দেখতেছি হচ্ছে নর্মাল গুণ।
এই নর্মাল গুণ, এদের মধ্যে একটা নর্মাল গুণ, তাহলে দেখা যাচ্ছে এদের চেহারা আর এদের চেহারা একই। তাহলে আমি যদি মনে রাখি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ মনে রাখি, তাহলে আমি গ্রেডিয়েন্টও মনে রাখতে পারবো, কারণ এদের মধ্যে একটা কি আছে, মিল আছে। এরপরে দেখতেছি ডট বা হচ্ছে কি স্কেলার গুণফল, এর সাথে ডাইভারজেন্সের কীরকম মিল আছে সেটি দেখব। তাইলে প্রথমে এই ডট গুণফল বা হচ্ছে কি স্কেলার গুণফল, এই যে ডট গুণফল স্কেলার গুণফল, এটাকে কি বলছিলাম, ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ, এই একটা গুণফল, এই একটা হচ্ছে কি গুণফল, অর্থাৎ এই লাস্টের দুইটা গুণফল হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। এখন আমি যদি এই গুণফলটা করতে যাই তখন আমার কি লাগবে, ভেক্টর রাশি লাগবে, দুইটাই ভেক্টর রাশি লাগবে। আমি ভেক্টর ধরে নিতে পারি, সি ভেক্টর ধরে নিতে পারি, ভি ভেক্টর ধরে নিতে পারি, সি ভেক্টর ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমার যার সাথে যার যে কোনো দুইটা হইলে হলো, অর্থাৎ দুটি ভেক্টর রাশির সাথে দুটি ভেক্টর রাশির ডট গুণফল। তাইলে এদের চেহারাটা কীরকম হবে, ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ যার সাথে যে কোনো দুটি ভেক্টর রাশির সাথে যখন ডট গুণফল করব, এই ডট গুণফলের চিহ্নটা হচ্ছে এরকম ফুটার মতো। এই যখন এই চিহ্নটা ইউজ করা হবে তখন মনে করতে হবে এদের মধ্যে কি আছে, ডট গুণফল আছে। অর্থাৎ এটি একটা ভেক্টর রাশি, এটি একটা হচ্ছে কি ভেক্টর রাশি। খেয়াল করো, তুমি যদি এই যে এই জিনিসটা মনে এ ডট বি মনে রাখতে পারো, এখান থেকে তুমি এই ডট গুণফল বা স্কেলার গুণফলের সংজ্ঞায়িত করতে পারবা। কিভাবে দেখো, আমার এখানে কয়টি ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশি, তাহলে সংজ্ঞাটা এইভাবেই বলতে হবে, দুটি ভেক্টর রাশির সাথে যখন গুণ করা হবে, অর্থাৎ দুটি ভেক্টর রাশিকে গুণ করা হলে গুণফল যদি স্কেলার হয়, এটাকে কি বলা হয়, ডট বা স্কেলার গুণফল। তো দেখতেছি যে দুটি ভেক্টর রাশিকে গুণ করব, এই যে এখানে দেখা যাচ্ছে দুটি ভেক্টর রাশিকে যখন গুণ করা হবে গুণফলটা স্কেলার হবে, নাম কি স্কেলার, সেই জন্য গুণফলটা স্কেলার হলে ওই গুণফলকে বলা হয় স্কেলার বা হচ্ছে ডট গুণফল। তাহলে আমরা এখান থেকে এ ডট ভি থেকে এর সংজ্ঞাটাও কি করতে পারি, বের করতে পারি। এটাই, তোমার যদি যে কোনো একটা সূত্র মনে থাকে, তুমি ওই সূত্র থেকে তুমি কি করতে পারো, সংজ্ঞাটা বের করতে পারো। যেমন আমি একটু করে একটা জিনিস দেখাই, যেমন আমরা জানি হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, অর্থাৎ ডাব্লিউটা হচ্ছে কাজ বলা হয়, এফটা হচ্ছে বল, এসটা হচ্ছে সরণ। দেখো এই যে এই সূত্রটা থেকে তুমি কাজের সংজ্ঞাটা কি বের করতে পারো, কিভাবে বের করতে পারবা, এখানে কি আছে এফ, এই দুইটা সমান্ত, এই দুইটা সমান্ত কাজ, তাইলে এই দুইটা থেকে আমার কাজের সংজ্ঞাটা দিতে হবে, কারণ এটা ইকুয়াল হচ্ছে ওই দুইটা। আমরা কাজের সংজ্ঞাটা কি বলি, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়, কাজ। আমরা এই কাজের সংজ্ঞাটা এফ এস কস থিটা এভাবে লিখি। যখন এই অ্যাম্বরের একটি বস্তু আছে, তুমি এটাকে যখন বল প্রয়োগ করবা, তাহলে এটা সরে যাবে, কি পরিমাণ সরে যায়, এস পরিমাণ সরে যায়। তো সেই জন্য বলছে কোনো বস্তুকে যখন তুমি বল প্রয়োগ করবা এফ পরিমাণ, তখন কি হয়, এস পরিমাণ সরণ হয়, ওই দুইটার গুণফলকে কি বলা হয়, কাজ। সেই জন্য আমার যদি সূত্রটা মনে থাকে আমি সংজ্ঞাটা বের করতে পারবো। এখন খেয়াল করো, এই যে আমরা যে কাজ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে বইয়ের মধ্যে, তারপরে বিভিন্ন টপিক সম্পর্কে যেমন ডট গুণফল সম্পর্কে বিস্তারিত আছে, কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো সেখান থেকে আমি একটা জিনিস বলবো হচ্ছে, ওই যে আমরা বিশদভাবে আলোচনা করি একটা টপিকস, কিন্তু ওই যে টপিক্সটা পড়ব ওইটার একটা সংজ্ঞা থাকে, ওই সংজ্ঞার মধ্যে পুরা যে বিস্তারিত আলোচনা আছে সেটা ওই সংজ্ঞার মধ্যে লুকায়িত থাকে। অর্থাৎ আমি যখন সূত্রটা জানবো, সূত্রটা থেকে আমি সংজ্ঞাটা বের করতে পারবো, সংজ্ঞাটা যখন আমি জানবো ওই সংজ্ঞা থেকে আমি পুরো এটার সম্পর্কে ডিটেলস জানবো। যেমন বইয়ের মধ্যে তো দেওয়া থাকে অ্যাম্বরের বস্তুকে বল প্রয়োগ করলে এস পরিমাণ সরণ হয়, অথবা এস পরিমাণ গিয়ে টিটা কোণে সরণ হয়। এটা কোত্থেকে আসছে,
এটাই তো সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করব, বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এই যে 2 লাইনের সংজ্ঞা থেকে দেখো, ওরা এম্বরের একটা বস্তু মানে তোমাকে ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একটা চিত্র অঙ্কন করে এম্বরের একটা বস্তু, ওইটাকে কি করে এভাবে এম্বরের বস্তু, এটাকে বললো এফ পরিমাণ কি দিল, বল প্রয়োগ করলো, এটা সরে গিয়ে এস পরিমাণ সরে গেল। তাহলে এটাকে একটা বৃহৎভাবে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একটি বস্তু এম ধরে নিল, ওটাকে বল প্রয়োগ করলো, কতটুকু সরে গেল সেটা বললো, এস পরিমাণ সরে গেল, এসের মান যে কোনো কিছু হয়তো 10 মিটার 20 মিটার, অনেক, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে যেভাবে দেওয়া থাকে। তো এই সংজ্ঞাটা থেকে একটা বিশদ আলোচনা করা হয়। তো এই জন্য আমি বারবার বলছি তোমাকে আগে সংজ্ঞাটা শিখতে হবে, মানে সংজ্ঞাটা মুখস্থ করলে হবে না, সংজ্ঞাটাকে তোমার কি করতে হবে, ভালো করে বুঝে শিখতে হবে। তুমি একটা জিনিস প্রথমে প্র্যাকটিক্যালি ওই জিনিস, ফিজিক্স মানে হচ্ছে কি, ফিজিক্স মানে হচ্ছে আমাদের চারপাশে যা ঘটনা ঘটে ওটাই হচ্ছে কি পদার্থবিজ্ঞানের আয়ত্তের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন তুমি গতি বলো, গতি মানে হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন, ওটাকে বল প্রয়োগ করো, অর্থাৎ কোনো বস্তুকে ধাক্কা দাও, বল প্রয়োগ করো। ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে তাও হচ্ছে এক ধরনের হচ্ছে কাজ করার হচ্ছে সামর্থ্য, তুমি একটা কাজ করবা যদি তোমার ক্ষমতা থাকে, শক্তি, তোমার এনার্জি থাকলে তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা। এই যে সবগুলা মহাকর্ষ অভিকর্ষ, এটা হচ্ছে দৃশ্যমান, আমরা দেখতে পাই উপর থেকে কোনো বস্তু অভিকর্ষ ত্বরণের ফলে নিচের দিকে হচ্ছে কি পড়ে, ঠিক আছে। এই যে অসংখ্য যেই পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ভিত্তিক যে টপিকসগুলো আছে, সবগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে, এই যে ঘটনাগুলা ঘটে এইগুলাই তো হচ্ছে ফিজিক্সের অন্তর্ভুক্ত, সেগুলা দিয়ে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি। ওই গাণিতিকভাবে প্রকাশ করাটা হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ, অর্থাৎ এটা হচ্ছে আমরা গাণিতিকভাবে যখন প্রমাণ করি, এটা একটা হচ্ছে এক ধরনের প্রমাণিত হয়ে যায়। ওই প্রমাণটাই যখন আমরা করতে পারি তখন সেটাকে আমরা কি করি, বিজ্ঞান বলি, অর্থাৎ পরীক্ষালব্ধ হচ্ছে ফলাফল, এই পরীক্ষালব্ধ ফলাফলটাই হচ্ছে কি বিজ্ঞান। তো এখন কি করতেছে, এখন আমি একটু অন্য টপিকসে চলে গেছি, এখন আবার এখানে আসতেছি। তো এখন কি বলছি, এটাও ডট গুণফল, এটাও ডট গুণফল, তার মানে দুটি ভেক্টরের মধ্যে ডট গুণফল, অর্থাৎ এই চিহ্নটা ইউজ করলে, ফোঁটা চিহ্নটা ইউজ করলে সেটাই হচ্ছে কি ডট গুণফল। এরপরে ডাইভারজেন্স বলছি, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার একটা মিল আছে, এটাও একটা ডট গুণফল। এখানেও ডাইভারজেন্সের, এখানে যেমন দুটি ভেক্টর নিতে হবে, এখানেও দুটি ভেক্টর নিতে হবে। এখন ভেক্টর ক্যালকুলাসে বলছিলাম এই যে ডেলটা হচ্ছে ফিক্সড, ডেলটা এখানেও ডেল ডেলের সাথে ডেল একটা ভেক্টর অপারেটর, অর্থাৎ ভেক্টর বোঝায়। এই ভেক্টর অপারেটরের সাথে যে কোনো ভেক্টরের গুণ তুমি চাইলে ভেক্টরের সাথে কি করতে পারো, গুণ করতে পারো। তাইলে ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টরের হচ্ছে গুণ, কি গুণ, ডট গুণ। এখানেও স্কেলার গুণফলও কী ছিল, ডট গুণ, অর্থাৎ চেহারাটা একই, সেই জন্য এটার সাথে এটার মিল আছে। তাইলে আমার যদি স্কেলার গুণফল মনে থাকে তাইলে ডাইভারজেন্স অবশ্যই মনে থাকার কথা, কারণ এটাও ডট গুণফল, এটাও ডট গুণফল। এখানে দুটি ভেক্টর, এখানে দুটি ভেক্টর, কিন্তু এখানে একটি ভেক্টর হবে ভেক্টর অপারেটর, এটা নির্দিষ্ট। তুমি চাইলে এই যে বি এর সাথে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে যে কোনো, এটা প্রশ্নের মধ্যে বি দেওয়া থাকতে পারে, সি দেওয়া থাকতে পারে, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাই, এই যে এটার চেহারা একই, এটার চেহারা একই, এটার চেহারা একই, এটার চেহারা হচ্ছে একই। তাইলে এখান থেকে এই দুইটা মনে থাকলে এই দুইটা মনে থাকবে। এখন আমরা থার্ড নাম্বারে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে ক্রস গুণফলটা। ক্রস, দেখো ক্রস গুণফলটা হচ্ছে এখানেও এটিও ভেক্টর গুণফল, সেই জন্য দুইটা ভেক্টরের মধ্যে ক্রস করব। এখন ক্রস চিহ্নটা কি, এইটাকে বলা হয় যে ক্রস চিহ্ন, অর্থাৎ একটি ভেক্টর ধরে নিব, বি একটি ভেক্টর, অর্থাৎ বি একটি ভেক্টর, সি একটি ভেক্টর, সি ভেক্টর ক্রস হচ্ছে কি ভেক্টর। এই যে এরকম দুইটা তোমার, এটা তুমি পি ভেক্টর ধরতে পারো, কিউ ভেক্টর ধরতে পারো, এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এই যে এইরকম এইভাবে কোনো দুটি ভেক্টরকে যখন কি করব, ক্রস করব, তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রস গুণফল। দুটি ভেক্টরকে গুণফল করলে গুণফলটা যদি ভেক্টর হয়, এখানে নাম কি ভেক্টর বা ক্রস।
দুটি ভেক্টরকে গুণ করব, এও ভেক্টর বিও ভেক্টর, কারণ এখানে ভেক্টর চিহ্ন আছে, এ ভেক্টর বি ভেক্টর। দুটি ভেক্টরকে গুণ করলে গুণফলটা যদি ক্রস বা ভেক্টর হয়, ক্রস বা ভেক্টর একই কথা, তাহলে ভেক্টর কিভাবে থাকবে, অর্থাৎ দুইটাকে গুণ করার ফল যে গুণফলটা থাকবে মানে আসবে ওটাও কি হবে, ভেক্টর হবে। আবার ডটের ক্ষেত্রে কি হবে, দুইটা ভেক্টরকে গুণ করলে ওই তখন ক্রস হয়ে যাবে বা হচ্ছে স্কেলার হয়ে যাবে। তাইলে ভেক্টর দুইটাকে গুণ করলে ওইটা আর কি থাকবে না, ভেক্টর থাকবে না, ভেক্টর আকারে থাকবে না, ওইটা স্কেলার হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হয়, দুটি ভেক্টরকে গুণ করলে গুণফলটা কি হবে, স্কেলার, অর্থাৎ ভেক্টর হয়ে যাবে, স্কেলার থাকবে না, সেই জন্য এটাকে ভেক্টর গুণফল বলা হয়। যখন আমরা বিস্তারিত আলোচনা করব সেটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো, এই যে দুইটাকে ডট গুণফল করলে কিভাবে স্কেলার হয়, দুইটাকে ক্রস করলে কিভাবে ভেক্টর হয়ে যায়, অর্থাৎ ভেক্টরটা থেকে যায়। এখন এটার সাথে কার মিল আছে বললাম, এই যে এটার সাথে কার্লের মিল আছে, কিভাবে, এটাও ক্রস, এটা হচ্ছে কি ক্রস, কিন্তু এখানে কি বলছি বারবার হচ্ছে এই যে এটার সাথে ডেলের সাথে কি করতে হবে, গুণ করতে হবে, কার, যে কোনো একটা ভেক্টরের ক্রস করবা, এ এর ক্রস করবা, এই যে বি এর ক্রস করবা এবং হচ্ছে সি এর ক্রস করবা, মানে যে ভেক্টর দেওয়া থাকে, এখানে কোনো নির্দিষ্ট নাই। তাইলে এটা একটা হচ্ছে কি কার্ল, এইটা হচ্ছে কি ডাইভারজেন্স, তারপরে এটা হচ্ছে কি এই যে এটা গ্রেডিয়েন্ট। তাহলে এটা নর্মাল গুণ, এটা ডট গুণ, এটা হচ্ছে কি ক্রস গুণ। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, প্রথমটার সাথে একটা ভেক্টর রাশির সাথে, আমি আবার রিপিট করতেছি, একটি ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ, আমরা গুণ দেখো আমরা যখন কিভাবে লিখি, এই যে এ বি, এ ডট বি, এ ক্রস বি, গণিতের ভাষায় এই যে গণিতের এ বি, এটাকেও গুণ বলি, মাঝখানে একটা ফোঁটা দিলে এটাকেও গুণ বলি, তারপরে মাঝখানে কি দিলে ক্রস দিলে এটাকেও কি বলি, গুণ করতে বললে এই চিহ্ন ইউজ করি, ফোঁটা চিহ্ন ইউজ করি, আবার কিছু ইউজ করি না, তখন আমরা গণিতের ভাষায় বুঝেই নিই যে এই এ বি হচ্ছে কি আকার আছে, গুণ আকার আছে। এখন ভেক্টর রাশি কীরকম হয়ে গেল, গুণনটা এটার একটা নাম হয়ে গেল, এটার একটা নাম হলো, এই ক্রসের একটা কি হলো নাম হলো। তাহলে প্রথমটা হচ্ছে ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন, দ্বিতীয়টা হচ্ছে কি হয়ে গেল ডট গুণফল, তৃতীয়টাকে বলা হয় যে কি ক্রস গুণফল। একটা কি সুন্দর হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। তো এখন এটার সাথে আবার রিপিট করতে যাবে, এখানে একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর গুণ করে দিলাম নর্মাল, এখানে একটা হচ্ছে কি স্কেলার, একটা হচ্ছে কি ভেক্টর রাশি গুণ করে দিলাম, তাইলে কি হয়ে গেল গ্রেডিয়েন্ট। তাহলে এটার চেহারা কি, এটা মনে থাকলে আমার এই গ্রেডিয়েন্টও কি থাকবে, মনে থাকবে। এই ডট বা হচ্ছে কি স্কেলার গুণফল, এই ভেক্টরের সাথে হচ্ছে কি ভি ভেক্টরের এই যে ফুটা দিব ওইটাকে কি বলা হয়, ডট। এখানেও দেখতেছি যে ডাইভারজেন্সের সাথে এটা কি হচ্ছে একটা ডট গুণফল করতেছি, তাইলে এটার চেহারা একই, অর্থাৎ ডটের সাথে স্কেলারের সাথে ডাইভারজেন্সের একটা কি আছে, মিল আছে। তারপরে আবার দুইটাকে আমি ক্রস করতেছি, এই যে ক্রস বা হচ্ছে ভেক্টর গুণফল। আবার কার্লের ক্ষেত্রে আমি কি এটার মান যেভাবে বের করব, এটার মান বের করার ফর্মুলা একই, অর্থাৎ প্রক্রিয়াটা একই, অর্থাৎ এটার মান যেভাবে বের করব এর প্রক্রিয়া যেরকম, এটার মান বের করার প্রক্রিয়াটাও একই। এখন এটা যেভাবে বের করব এটা সেম প্রক্রিয়ায় আমি এদের কাজগুলো করব, ডাইভারজেন্স ডট গুণফল বের করব, এই যে ভেক্টর গুণফল বা কার্ল, এই দুইটার গুণফলের প্রক্রিয়াটা একই। অর্থাৎ আমরা এখন এই যে এই জিনিসগুলো কি, এদের চেহারা কীরকম, এই যে একটার সাথে আরেকটার হচ্ছে প্রক্রিয়াটা কীরকম সেটা আমরা শিখলাম, ঠিক আছে। এখন আমরা যে কোনো, এখানে যদি বলে যে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ করে আমরা করতে পারবো, ডাইভারজেন্স ওইভাবে বের করতে পারবো, এটার সাথে এটার যেভাবে কাজ করতে হয় দুইটার কাজের মধ্যে একই ধরনের, ক্রসের সাথে হচ্ছে কার্লের একই ধরনের। তাহলে আমরা আজকে এখন খেয়াল করো, আমি একটু বলি, আমরা কয় ভাগে বিভক্ত করলাম, 3 ভাগে। লব্ধি সংক্রান্ত ওইখান থেকে প্রশ্ন হইলে ওইখান থেকে হয়ে যায় একটা প্রশ্ন, আবার এখান থেকেও প্রশ্ন হইতে পারে, এখান থেকেও একটা প্রশ্ন হইতে পারে। আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, পার্সেন্টেজ যেমন এরকম হিসাব করলাম,
লব্ধি সংক্রান্ত সেখানে হচ্ছে 30%, অর্থাৎ এটার 30%। গুণফল সংক্রান্ত এখানে একটু টপিক কাজ বেশি, সেই জন্য এটাকে ধরলাম 40%, এটা হচ্ছে কি 30%। তাহলে কত হলো 100%। তো এখন আমরা এই জিনিসটা যদি এই জিনিসগুলো যদি শিখতে পারি তাহলে আমার এখন 70% আয়ত্তে চলে আসছে, অর্থাৎ টপিকসগুলো 70% চলে আসছে। এখন এই 70% থেকে আমি কি করব, আমরা তো এখন প্রাথমিক জিনিসটা শিখলাম, এটা কি ওটা কি এভাবে শিখলাম। এখন আমার কিন্তু পড়াটা হয়ে গেল, এটা কি জিনিস এটা কি জিনিস এটা হয়ে গেল, কিন্তু আমি কি করব, এটার কিন্তু দরকার নেই, এটা পরীক্ষা আসবে না। ডট গুণফল গ্রেডিয়েন্ট এইভাবে আসবে। ডট গুণফল সংক্রান্ত পরবর্তী ক্লাসে আমি যেভাবে আলোচনা করব সেটা হচ্ছে ডট গুণফল সংক্রান্ত কত ধরনের প্রশ্ন হতে পারে সেটাই, ক্রস গুণফল সংক্রান্ত কত ধরনের প্রশ্ন হতে পারে সেটাই, গ্রেডিয়েন্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো আসবে সেটাই, এবং ডাইভারজেন্স সংক্রান্ত প্রশ্ন এবং কার্ল সংক্রান্ত হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো যখন আমরা মিল আছে সেটা বুঝলাম, এই সংক্রান্ত প্রশ্ন এই সংক্রান্ত মিলাই যখন পড়ব তখন আমাদের মাথায় ইনশাআল্লাহ সেট হয়ে যাবে। কখনো আমরা এই ভেক্টরের টপিকসগুলো ভুলবো না। তুমি যেখানে যাও না কেন তোমার মাথার মধ্যে এই ভেক্টরটা সেট হবে। এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় এভাবেই পড়ব। যখন এভাবে পড়ব তখন দেখবা তোমার বইটা তোমার চোখের মধ্যে ভাসতেছে। অনেকে প্রশ্ন করে এই যে আমাদের এই অধ্যায়গুলা, অর্থাৎ বইয়ের প্রত্যেকটা টপিকস কিভাবে মনে থাকে, সেটার কারণ হচ্ছে আমরা কি করি, অর্থাৎ আমরা যারা পড়াই তারাদের মধ্যে একটা নিজস্ব একটা কৌশল থাকে, অর্থাৎ একটা প্যাটার্ন থাকে। তখন তোমার এই প্যাটার্নটা তখন তোমার মাথার মধ্যে সেট হবে, তখন তুমি যে কোনো কিছু সহজে মনে রাখতে পারবা। অর্থাৎ তুমি যখন পড়াশোনাটা করবা তখন তোমাকে মনের আনন্দ নিয়ে পড়াশোনাটা করতে হবে। তুমি এভাবে, এটা একটা কঠিন বিষয়, তুমি যদি একটা মনে করো তো বইটা দেখে, অর্থাৎ বই ধরার কোনো দরকার নাই। আমরা যখন বইগুলা দেখি তখন বইয়ের মধ্যে কীরকম দেখা যায়, মানে এখানে যে অনেক কিছু বিশাল পড়াশোনার সাগর, এগুলো দেখতে দেখতে কি হয়, তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তখন তুমি যে পড়াটা মনে রাখবা, যিনি পড়ার আগে তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, ওই ভয়টার কারণে তুমি কি হয়ে যাও, এই যে পড়াশোনা করো সেটার মন মানসিকতা হারিয়ে ফেলো। তাহলে পড়াশোনাটা যদি আমরা একটা প্যাটার্নে পড়তে পারি তখন দেখা যাবে হচ্ছে একটা মনের মধ্যে আনন্দ সৃষ্টি হবে। এই মনের মধ্যে আনন্দ নিয়ে যখন পড়ব তখন দেখবা যে তোমার এই পড়াটাকে খুব ভালো লাগবে এবং তোমার হচ্ছে মনে থাকবে। সেই জন্য আজকে আমি যেটুকু আলোচনা করেছি এইটা যদি তুমি মনে রাখতে পারো তখন দেখবা যে এটা 70% শেষ। আমি এই যে টপিকস ভিত্তিক কোন ধরনের প্রশ্ন হতে পারে এইগুলো যখন আলোচনা করব তখন দেখবা যে তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। ঠিক আছে, এখন পরবর্তী ভিডিওর জন্য, অর্থাৎ পরবর্তী ক্লাসের জন্য কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এবং ভিডিওটি তোমরা পারলে হচ্ছে অন্যদের কাছেও শেয়ার করবা, কারণ হচ্ছে জ্ঞান হচ্ছে একজন থেকে আরেকজনকে কি করতে হয়, বিলিয়ে দিতে হয়। তো চ্যানেলটির পাশে থাকবা, অর্থাৎ চ্যানেলটি হচ্ছে MPCI এডুকেশন, এই এডুকেশনের পাশে হচ্ছে থাকবা এবং লাইক এবং হচ্ছে সাবস্ক্রাইব দিবা। যখন তুমি লাইক কমেন্ট করবা তখন আমার মধ্যে একটা কি হবে, আনন্দ জাগ্রত হবে, তখন আমার আরেকটি ক্লাস করার জন্য অনুভূতি জাগ্রত হবে। সেই জন্য তোমরা সবাই লাইক কমেন্ট করে জানাবা। অর্থাৎ এই যে এইটুকুর মধ্যে যদি তোমরা না বুঝতে থাকো, কোনো অংশে যদি না বুঝতে থাকো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।